এছাড়া গতকালকে আবার দেখলাম খুনি জিয়াউল হাসানের বোন বা কেউ একজন হবে, কোন একজন অ্যাডভোকেট খুব বলিষ্ঠ কণ্ঠে জিয়াউল হাসানের পক্ষে সাফাই গিয়ে যাচ্ছেন। আয়নাঘরের অপারেশন কাজটা কিভাবে হতো, এই আয়নাঘরের রক্ষণাবেক্ষণটা হচ্ছিল সিটিআইবির অধীনে, কিন্তু আয়নাঘরের যে আসামিদের রাখা হতো এদের সব আসামিকে অ্যারেস্ট কিন্তু সিটিআইবি করে নাই। বাংলাদেশে আয়নাঘর ছিল, যে আয়নাঘরের মাধ্যমে হাসিনা তার বিরোধী দল মত নির্বেশ করার জন্য, শেষ করার জন্য আয়নাঘরকে ব্যবহার করতো, অর্থাৎ গুম খুনের মাধ্যমে এই কাজগুলো করতো। এই আয়নাঘরের মূল কারিগর ছিল জিয়াউল হাসান, তাকে ইতিমধ্যে সেটা প্রমাণিত হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে জিয়াউল হাসান বলতেছেন যে আয়নাঘর কোথায়, আয়নাঘর কি, এটা সম্পূর্ণ ভিত্তিহীন নাকি। পাশাপাশি তার আত্মীয় ব্যারিস্টার সেও বলছেন আয়নাঘর নামে নাকি কিছুই নেই। তা আসলেও কি আয়নাঘর নামে কিছুই নেই, নাকি এটা আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে, নাকি আয়নাঘরের নামে শেখ হাসিনা আসলে মানুষকে নির্যাতন করতো? অবশেষে এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে প্রমাণ দিয়ে আলোচনা করেছেন সাবেক একজন সেনা সদস্য। তার আলোচনা আসলে বুঝতে পারবেন যে আসলে কি আয়নাঘর ছিল নাকি ছিল না। সবাইকে আসসালামু আলাইকুম। গভীর রাত, একটু জরুরি বিষয়, তাই লাইভে আসলাম। মনে হলো যে কথাটা এখনই যদি না বলি পরে ভুলে যেতে পারি। আজকে হঠাৎ করে দেখলাম আয়নাঘর নিয়ে কিছু সাংবাদিক জিয়াউল আহসান, সেই খুনি জিয়াউল আহসানকে প্রশ্ন করছেন। তখন জিয়াউল আহসান সেই প্রিজন ভ্যান থেকে উত্তর দিচ্ছেন। এছাড়া গতকালকে আবার দেখলাম খুনি জিয়াউল আহসানের বোন বা কেউ একজন হবে, কোন একজন অ্যাডভোকেট খুব বলিষ্ঠ কণ্ঠে জিয়াউল আহসানের পক্ষে সাফাই গিয়ে যাচ্ছেন এবং তিনি খুব সুন্দরভাবে তাকে নির্দোষ হিসেবে দাবি করছেন। কতটা দুঃখজনক আপনারাই চিন্তা করেন। জিয়াউল আহসান নামটি, এটা আসলে প্রমাণের কোনো প্রয়োজন নেই। মানে জিয়াউল আহসান যে খুনি না, এটা প্রমাণ করতে যাওয়াটাই হচ্ছে আরো সবচেয়ে বড় মশকরা, আরো সবচেয়ে বড় প্রহসন। সেই জিয়াউল আহসানকে নিয়ে কত কিছু হচ্ছে, তার বোন কত সুন্দরভাবে, বা কোন একজন অ্যাডভোকেট, আমি তার আপন বোন কিনা আমি জানি না, খুব সুন্দরভাবে, খুব বলিষ্ঠ কণ্ঠে, খুব জোরালো কণ্ঠে তিনি বক্তব্য দিলেন জিয়াউল আহসানকে নিয়ে, এবং আমরা সাংবাদিকরা তা ক্যাপচার করলাম। আমার গুরুত্বপূর্ণ যে কথাটা, আজকে প্রিজন ভ্যানে জিয়াউল আহসান যখন বলছিলেন যে আমি আয়না ঘরে ছিলাম না, এবং আমরা বাঙালি জাতি কতটা আবাল হতে পারি, সরি ফর দিস ল্যাঙ্গুয়েজ, কতটা আবাল প্রকৃতির আমরা বাঙালি জাতি, আমরা কতটা স্টুপিড এবং আমরা কতটা ইডিওটিক ক্যারেক্টার হতে পারি আমরা বাঙালি, যে কারণে এই জিয়াউল হাসান এই বক্তব্যটা দিতে পেরেছেন। আমরা যে গণহারে বিভিন্ন অফিসারকে আজে বাজে গালি দিচ্ছি, বিভিন্ন অফিসারকে নিয়ে আমরা নানান স্টিগম্যাটাইজ করার চেষ্টা করছি, এই শত অফিসারের নাম নেওয়ার তো প্রয়োজন নেই ভাই। সবচেয়ে বড় নাটের গুরু সে হচ্ছে জিয়াউল আহসান। আয়নাঘর শব্দটা আপনি যখন, আয়নাঘর না, যে কোনো গুম খুন আয়নাঘর যাই নাম নিন না কেন, আজকে পুরো র্যাব বলেন, যত কিছু বলেন, এই জিয়াউল আহসান নামটা কিন্তু ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। জিয়াউল আহসান একা হচ্ছেন বাংলাদেশের সমস্ত অপকর্মের, তিনি হচ্ছেন ফাদার, জনক। সেই জিয়াউল আহসান কি সুন্দর করে বলছেন যে আমি আয়নাঘরে ছিলাম না, আর আমরা আবাল বাঙালি, আমরা ইডিওটিক ক্যারেক্টারগুলো, এবং আমরা সেটাকে ক্যাপচার করে নিচ্ছি। এখন আপনাদেরকে বুঝাই আয়নাঘর কি, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করুন। কি আয়নাঘর? আয়নাঘর হচ্ছে যেটাকে বলা হয় জেআইসি বা জয়েন্ট ইন্টারোগেশন সেল। এটা গঠন করা হয়েছিল আপনার সিটিআইবির অধীনে, সিটিআইবি ডিজিএফ এর অধীনস্থ একটা ব্যুরো বা কোনো একটা বিভাগ। এই সিটিআইবির অধীনে জেআইসি ছিল জয়েন্ট ইন্টারোগেশন সেল, যেখানে সাধারণত কোনো অর্গানাইজ ক্রাইমের সাথে জড়িত যারা, বা বড় ধরনের সন্ত্রাসী, বা আপনার বড় ধরনের মাফিয়া চক্রের সাথে, যেমন ধরেন আপনার আইএসআই, বা যেটা আমরা বিভিন্ন ওই যে সন্ত্রাসী সংগঠনে হামলাটা আমরা যেগুলো বলতাম যে হরকাতুল জিহাদ, বা যেসব প্রতিষ্ঠানকে আমরা সন্ত্রাসী সংগঠন বলি, সেই প্রতিষ্ঠানের কোনো আসামিকে যদি কোনো
সেনা বাহিনীর মানে ডিজিএফের অধীনে যদি বন্দি রাখা হতো তাহলে জেআইসিতে রাখা হতো। নাম্বার 2, যেমন ধরেন বিদেশি কোনো গোয়েন্দা সংস্থার কোনো ব্যক্তি যদি স্বদেশে নিজ দেশে ধরা পড়ে, যেমন পাকিস্তানের যদি গোয়েন্দা সংস্থা কোনো কর্মকর্তা যদি ইন্ডিয়াতে ধরা পড়ে, তখন তাদের ওই টাইপ এই জেআইসি টাইপ ইন্টারঅ্যাকশন সেল রাখে। এটা একটা রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার একটা এই ধরনের সব দেশেই থাকে। আমেরিকা বলেন, পাকিস্তান বলেন, ইন্ডিয়া বলেন, সব দেশেই এই জিআইসি টাইপ সেল থাকে মিলিটারি ইন্টেলিজেন্সের অধীনে। ঠিক তেমনি ডিজিএফআই হচ্ছে একটা মিলিটারি ইন্টেলিজেন্স, এখানেও তদ্রূপ বিভিন্ন এই টাইপ আসামি রাখার কথা, কিন্তু তা না রেখে আমরা কি করেছি, এই জায়গাটা থেকে আমরা সন্ত্রাসী না রেখে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি যারা শেখ হাসিনা সরকারের মনে করতো যে এই সরকার তাদের জন্য হুমকি, তাদেরকে ওই জিআইসিতে নিয়ে রাখতো। বাট তারা কিন্তু জিআইসির উপযুক্ত আসামি ছিল না। যেমন ব্রিগেডিয়ার আজমি, তিনি একটা রাষ্ট্রের জন্য হুমকি ছিলেন না, তাকে শেখ হাসিনা হুমকি মনে করেছেন, তাই জেআইসিতে রেখেছেন, মানে আয়নাঘরে। দ্যাট ওয়াজ রং। এখন আমি আসি আয়নাঘরের অপারেশন কাজটা কিভাবে হতো। এই আয়নাঘরের রক্ষণাবেক্ষণটা হচ্ছিল সিটিআইবির অধীনে, কিন্তু আয়নাঘরের যে আসামিদের রাখা হতো, এদের সব আসামিকে অ্যারেস্ট কিন্তু সিটিআইবি করে নাই। এই আসামিদের অনেককে এই জিয়াউল হাসান পাঠিয়েছিলেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। যত আসামি আয়নাঘরে রাখা হয়েছে, আয়নাঘরকে যেমন ধরেন কোনো একটা উইং ডিবি থেকে কোনো একজন আসামিকে অ্যারেস্ট করেছে, তিনি হয়তো কোনো সেনা কর্মকর্তা অথবা তার সাথে তাকে কোনোভাবে মিলিটারি ইন্টেলিজেন্সের সাথে একটু সম্পৃক্ত করে একটা তকমা দিয়ে, সন্ত্রাসী তকমা দিয়ে তাকে হয়তো বা, এখন ডিবি তো আর রাখতে পারবে না, তখন ওই আর্মির সাথে লিয়াজও করে শেখ হাসিনাকে দিয়ে ফোন করা হোক, যে করে হোক, তাকে ওই আয়নাঘরে নিয়ে রাখা হতো। তাহলে এখানে সিটিআইবির দোষটা কি বলেন? ঠিক তেমনি এসআইবি বা সিআইবি হচ্ছে আপনার আলাদা একটা ব্রাঞ্চ, এসআইবি হচ্ছে আলাদা একটা ব্রাঞ্চ ডিজিএফআই, আইএবি ইন্টারনাল অ্যাফেয়ার্স ব্যুরো, এরকম অনেকগুলো ব্যুরো আছে। এই ব্যুরো থেকে যদি কোনো একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হতো, তখন তাকে আয়নাঘরে নিয়ে রাখতো। এখন আপনি বলেন, আমি একজন ব্যক্তিকে, নিরপরাধ একজন ব্যক্তিকে অ্যারেস্ট করে তার বিরুদ্ধে আজে বাজে মামলা দিয়ে আমি আপনার বাড়িতে নিয়ে রাখলাম, এখন কে অপরাধী, আমি না আপনি? বলেন। আপনি হচ্ছেন আয়নাঘরের মালিক, মানে আপনার বাড়ির মালিক, কিন্তু ব্যক্তিটাকে আমি মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা অপবাদ দিয়ে, সন্ত্রাসী তকমা দিয়ে স্টিগম্যাটাইজড করে আপনার বাড়িতে আমি রেখে দিলাম। বললাম যে আপনার এখানে একটা ফাঁকা ঘর আছে, রাখেন, আমার রাখার জায়গা নেই। অ্যারেস্টও করলাম আমি, তার বিরুদ্ধে মামলাও দিলাম আমি, সবকিছু আমি করলাম। আপনি কি দোষী হবেন? তাহলে আয়নাঘরের যিনি রক্ষণকারী, তিনি কি দোষী হবেন? বলেন। দোষী হওয়ার কথা কার? যিনি ওই ব্যক্তিকে, মানে আমি অ্যারেস্ট করেছি, আমি পাঠিয়েছি, সো আই অ্যাম সাপোজ টু বি দ্য অফেন্ডার, আমি এখানে অপরাধী। তাহলে আপনারা গণহারে এই যে জিয়াউল হাসান কি সুন্দর করে বললেন, বাহ, কত চমৎকার একটা কথা। আমাদের আবাল জাতিকে কত সূক্ষ্মভাবে তিনি বুঝিয়ে দিলেন, আমি আয়নাঘরে ছিলাম না, আয়নাঘরের দায়িত্বে আমি ছিলাম না। জিয়াউল হাসান নিষ্পাপ হয়ে গেলেন, আর আপনারা হাততালি দেন। আহারে, জিয়াউল হাসানকে কেন অ্যারেস্ট করা হলো? যত অপকর্মের সৃষ্টিকর্তা এই জিয়াউল হাসান, যত গুমের সৃষ্টিকর্তা, এই প্রচলনটাকে চালু করার ক্রিয়েটর হচ্ছেন জিয়াউল হাসান। আয়নাঘরে নামক এই জায়গাটায় বিভিন্ন অফিসার, বিভিন্ন মানুষকে রাখার ক্ষেত্রে উপদেষ্টা বা এটাকে ইনভেস্টিগেশন করা, এই আইডিয়াটাকে জেনারেট করা, শেখ হাসিনাকে কুবুদ্ধি দেওয়ার মাস্টার মাইন্ড জিয়াউল হাসান। এবং তারেক সিদ্দিকীকে আপনাকে এই জায়গাটায় আমি মনে করি, এই যে তারেক সিদ্দিকীকে যে আপনারা যে বিরাট দানব মনে করেন, এই দানব হওয়ার আইডিয়াটা কে দিয়েছিল? জিয়াউল হাসান। আপনি যত ব্যক্তিকে দায়ী করেন, সমস্ত মানুষগুলোকে এই দানব হওয়ার আইডিয়াটা, মাস্টার মাইন্ড, কম্পিটিশনটা তৈরি করেছিলেন জিয়াউল হাসান। জিয়াউল হাসান বুঝিয়েছিলেন যে তোমরা যদি শেখ হাসিনার কাছে অতি প্রিয় হতে চাও, তাহলে আমার রাস্তা অনুসরণ করো। এই কম্পিটিশনে জিয়াউল হাসানের সাথে মনিরুল লিপ্ত হয়েছিলেন। মনিরুল কিন্তু ভদ্রলোক ছিলেন শুরুর দিকে। সেই মনিরুল কি করলেন? তিনি চিন্তা করেন, জিয়াউল হাসান শেখ হাসিনা এত কাছে চলে গেলেন, সবাই তাকে এত মূল্যায়ন করে, তা আমি মনিরুল কিভাবে কাছে যেতে পারি? সো আমাকে এমন একটা কিছু করতে হবে, কারিশমাটিক কিছু করতে হবে।
মানে ওই যে মার্কেটিং একটা থিওরি আছে, একটা বই আছে সেথ গুদিনের, যেটা হচ্ছে ডিফারেন্সিয়েট অর ডাই। আরেকটা বই আছে পার্পেল কাউ। মানে পার্পেল কাউ মানে কি, গরু তো কখনো পার্পেল কালার হয় না। তো পার্পেল কাউ নামটা মানে কি, মানে এটা হচ্ছে আনকমন, দুনিয়াতে এরকম কোনো গরু নাই এরকম একটা পার্পেল কালার পেলে সবাই চেয়ে থাকবে। খুব নাম করা একটা বই আছে পার্পেল কাউ, এটা হচ্ছে মার্কেটিং এ পড়ানো হয়, এটা হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ায়। তো ঠিক তেমনি এই পার্পেল কাউ টাইপ একটা আইডিয়া জেনারেট করেছে, যেটা কেউ করে না, আমি করব। সো আমি এই পার্পেল কাউ ডেলিভারি দিতে পারলে আমি শেখ হাসিনার নজরে পড়ব। আবার ওই আরেকটা বইয়ের নাম বললাম না, ডিফারেন্সিয়েট অর ডাই। যদি আপনি ভিন্ন কিছু করেন আর নয় আপনি মার্কেটে মরে যাবেন। মার্কেটে টিকে থাকতে গেলে আপনাকে ভিন্ন কিছু করতে হবে। জিয়াউল হাসান কিন্তু আসলে তার একটা কাজ করা উচিত, জিয়াউল হাসানকে জেল থেকে ছেড়ে দিয়ে তাকে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পাঠানো উচিত। ওখানে যে ওনাকে মার্কেটিং থিওরি পড়ানোর সুযোগ দেওয়া উচিত। কারণ এই যে ডিফারেন্সিয়েট অর ডাই, ভিন্ন কিছু নতুন প্রোডাক্ট বাজারে ছাড়ার জন্য জিয়াউল হাসান বেস্ট ব্যক্তি। ইউনিলিভার উচিত তাকে হায়ার করা। আপনার এই যে এখন আপনার টেসলা মার্কেটে আপনার অ্যাপেলকে মনে হয় একটা বিট করতে যাচ্ছে, টেসলা উচিত জিয়াউল হাসানকে হায়ার করা। কারণ কি, চমৎকার এই ব্যতিক্রম আইডিয়া জিয়াউল হাসান দিতে পারবে, এমন আইডিয়া দিবে পুরো দুনিয়াকে ফাঁকা করে দিবে, কিন্তু তাও এটা টিকে যাবে। এই ডিফারেন্সিয়েট অর ডাই থিওরি এই জিয়াউল হাসান অ্যাপ্লাই করছে শেখ হাসিনার উপর, এমন একটা কাজ করা শুরু করছে যেটা আর কেউ পারে নাই। এবং এই জিয়াউল হাসানের সাথে এই প্রতিযোগিতায় আমাদের বিভিন্ন সেনা কর্মকর্তা থেকে শুরু করে পুলিশ কর্মকর্তারা কম্পিটিশনে লেগে গেলেন, কে কত বেশি আকাশ কুকাস করতে পারে। আর এই বাঙালি আবাল জাতিকে কে কত সুন্দরভাবে এই আকাশ কুকাস, এই ডিফারেন্সিয়েট অর ডাই টাইপ থিওরি অ্যাপ্লাই করে কে কত বেশি বেকুব বানিয়ে শেখ হাসিনার নজরে পড়ে কত দ্রুত উপরে উঠতে পারে। অ্যান্ড জিয়াউল হাসান সফল। আপনারা যদি বিশ্বাস করেন এই 5ই আগস্ট না হতো, এইবার যদি শেখ হাসিনা টিকে যেত, বাংলাদেশের সমস্ত যারা সরকারি চাকরিতে থাকতো, বিশেষ করে গোয়েন্দা অর্গানাইজেশনে, সব জিয়াউল হাসানের কে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করতো সবাই। কারণ এটা একটা রীতিমতো একটা প্র্যাকটিসে দাঁড়িয়ে গিয়েছিল, কত জঘন্য কাজ করা যায়, কত বেশি নজর আসা যায়। দেখেন এই যে মিডিয়াতে, আপনার এই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য কত জঘন্য কাজ মানুষ করছে, কারণ নেগেটিভ কিছু করলেই ভাইরাল হওয়া যায়। আমরা নোংরামির কম্পিটিশনে লিপ্ত হয়ে গিয়েছি, একটা সাইকোপ্যাথ সোসাইটিতে পরিণত হয়েছে আমরা। সো আমি মনে করি আপনারা এই সত্যটাকে সবাইকে বুঝান, দরকার হয় আমার ভিডিওটা আপনারা প্রত্যেকে যারা যারা দেখছেন শেয়ার করে দেন, আমার কোনো আপত্তি নেই। অ্যান্ড জানান আয়নাঘর কি, আয়নাঘরে কিভাবে কাদেরকে কারা বন্দী করে রাখতো, ইউ মাস্ট নো ইট। গণহারে আয়নাঘরের দায়িত্বে কেউ ছিল বলেই সে দায়ী না। সিটিআইবির দায়িত্বে যিনি ছিল তিনি যে অপরাধী, নো। সিটিআইবির আসামিটা অ্যারেস্ট করে কে নিয়ে গিয়েছিল, কে একজন ব্যক্তির নামে কলঙ্ক দিয়েছিল, কে একজন ব্যক্তিকে স্টিগমাটাইজ করেছিল যে একজন সন্ত্রাসী, কে একজন ভালো কর্মকর্তাকে, দেশপ্রেমিককে দেশদ্রোহী বানিয়েছিল, সেই ব্যক্তিকে ধরেন। এই ব্যক্তিগুলো হচ্ছে এই জিয়াউল হাসান। এই জিয়াউল হাসান আমাকে পর্যন্ত বিভিন্নভাবে কলঙ্কিত করতে চেয়েছিল। 4টা কেস, এটা পরে এক সময় বলবো আপনাদেরকে, হ্যাঁ যদি সুযোগ হয়। আমাকে একটা না অনেকগুলো ট্রাফে ফেলে আমাকে বিভিন্নভাবে, মানে আমার অপরাধ যখন পাচ্ছিল না তখন আমার বিরুদ্ধে গল্প বানিয়ে তারপরে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল। কিন্তু খোদা তালার উপরে কেউ ক্ষমতাবান দুনিয়াতে নেই, তাই না? সূরা আল ইমরানে খুব সুন্দর একটা আয়াত আছে না, কুলিল্লাহুম্মাল্লাহুল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে ইচ্ছা তিনি তাকে সম্মান দান করেন, যাকে ইচ্ছা, যার কাছ থেকে ইচ্ছা সম্মান ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দান করেন, যখন ইচ্ছা ক্ষমতা তিনি ছিনিয়ে নেন। তিনি হচ্ছেন সর্বময় কর্তৃত্বের অধিকারী। তা আল্লাহর ইচ্ছা ছিল, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আল্লাহ সম্মান দান করেছেন। আর যাদেরকে ক্ষণস্থায়ীভাবে ওই সময় আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন এবং আমাদের মতো মানুষকে অসম্মান করার সুযোগ দিয়েছিলেন, আজকে আল্লাহ তাদেরকে যথাযোগ্য উপহার দিচ্ছেন। আমরা তো শুধু তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিলাম, দেশবাসী তো ঘৃণা করেনি। আলহামদুলিল্লাহ আজকে ওই ব্যক্তিত্বকে শুধু বন্দী করা হয়নি,
তাদেরকে সারা দুনিয়াবাসী ঘৃণা করে। তো এটা হচ্ছে আল্লাহর বিচার। তো এই জন্য দয়া করে আপনারা ভালো মানুষদেরকে নিয়ে বাজে কথা না বলে বা গণহারে সবাইকে ব্লেম না করে প্রকৃত একদম সবচেয়ে বেশি অপরাধী তাদেরকে নিয়ে কথা বলুন। সবচেয়ে বেশি অপরাধী, আই রিপিট, আমরা বড় বড় অপরাধীদেরকে বাদ দিয়ে এই ক্ষুদ্র গণহারে যখন সবাইকে অপরাধী বানাই, তখন আসল অপরাধীরা মাপ পেয়ে যাচ্ছে। আমার এই কথাটা খেয়াল রাখবেন। দরকার এটাকে ক্যাপশনে লিখে ভিডিওটা শেয়ার করেন, যে আমরা যদি সবাইকে দোষী বানাই, সব অফিসারকে খারাপ বানাই, তাহলে সবচেয়ে বড় বড় বৃহৎ আকার দানবগুলো মুক্তি পেয়ে যাবে। এবং এই ষড়যন্ত্রটা বর্তমানে চলছে। দেখুন, হুটহাট করে অনেক অফিসারের নাম, এর নাম আসে, এইটা করছে ওইটা করছে, কিন্তু এগুলোর আড়ালে বড় বড় দানব রাক্ষসগুলো মাপ পেয়ে যাচ্ছে, আড়ালে ঢেকে যাচ্ছে। ঢাকতে দিয়েন না, তাদের নামটা বারবার আলোচনায় আনেন, কারণ এই ব্যক্তিগুলো চাচ্ছে আপনারা অন্য অন্য ব্যক্তিদের নাম আনেন। আমরা অন্য সবাইকে পরে বিচার করতে পারবো, সমস্যা নেই, ইতিহাস কাউকে মাফ করবে না, বাট যাদের প্রায়োরিটি আগে, যারা সবচেয়ে বড় অপরাধী, তাদের ফাঁসি হোক, তাদের বিচার হোক, তারপরে আপনারা অন্য সবাইকে ধরেন। এর আগে সবার নাম গণহারে নিয়েন না প্লিজ। আমাদের একটু মেটিকুলাস হওয়া দরকার, একটু। আপনারা একটু, আল্লাহ দেমাগ দিছে, দেমাগটাকে কাজে লাগান। গণহারে আপনারা সবাইকে ব্লেম করে কুখ্যাত খুনিগুলাকে সুযোগ দিয়েন না। জিয়াউল হাসান একটাই পিস, কর্নেল রাশিদুল আলম একটাই পিস, এদের তুলনা অন্য কারোর সাথে হবে না। আর বাকি যারা আছে এর আসলে কম্পিটিশনে মহিরু, আপনার এই প্রতিযোগিতায় জিয়াউল হাসান টাইপ জঘন্য ব্যক্তিদের সাথে প্রতিযোগিতা করে শেখ হাসিনার নজরে আসার জন্য এরা খারাপ হয়েছে। আবার কেউ অর্থের লোভে, যেমন শফিউদ্দিন সাবেক আইজিপি, সাবেক সেনাপ্রধান, এরা অর্থের লোভে খারাপ হয়েছে, তিনি প্রতিযোগিতা না। সো এই শফিউদ্দিনকে নিয়ে আমি কিছু কথা বলতে চেয়ে আবার বলা বন্ধ করেছি বিধায় অনেক মানুষ আমাকে নক করেছেন, আপনি হঠাৎ করে পোস্ট ডিলিট করলেন, কেন তাকে নিয়ে লিখেন না? এরই মধ্যে তাকে নিয়ে অনেক প্রমাণ আসছে আমার কাছে। তো ভাবছি একটা সময় শফিউদ্দিনকে নিয়ে কিছু বলা দরকার, কারণ তিনি অনেক মানুষের আস্থা বিশ্বাসকে ধ্বংস করে দিয়েছেন। তার অনেকগুলো অপকর্ম আমি জানি। আসলে সত্যিকার অর্থে কি সেনাবাহিনীর মান সম্মান ক্ষুণ্ণ করতে চাই না আমি, কারণ আমাদের সেনাবাহিনীতে অনেক দেশপ্রেমিক অফিসার আছে, অনেক ভালো ভালো অফিসার আছে। কিছুদিন আগে শফিউদ্দিনের খুব ঘনিষ্ঠ কোর্সমেট কর্নেল আব্দুল হক, অত্যন্ত ভালো একটা অফিসার, খুব ইমানদার, এই ব্যক্তি অনুরোধ করার কারণে আমি তাকে না করতে পারি নাই, বাট খুব মন চেয়েছিল শফিউদ্দিনের পুরো খোলসটাকে খুলে দিই, কারণ তার সম্পর্কে আমার অনেক প্রমাণ আমার কাছে আছে। সো সবাই ভালো থাকেন, সময় সুযোগ অনুযায়ী। আমি এইসব সত্য প্রকাশ না করে আল্লাহ তাআলা যদি ডিসাইড করেন সত্য অন্যের মুখ দিয়ে বের হয়ে যাবে, আমি চুপ থাকলে লাভ হবে না। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। সত্য নিয়ে সবাই কথা বলেন। আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছে আয়নাগর ছিল। আয়নাগর ছিল বলতে সেটা আয়নাগর বাস্তবিক আয়না নয়, আয়নাগর একটা নাম দেওয়া হয়েছিল, কিন্তু এমন একটা জায়গা ছিল যেখানে হাসিনা গুম করে মানুষকে রেখে দিত, মানুষকে সেখানে হত্যা করা হতো, কেউ জানতো না সে কোথায় আছে। এটা গুমের একটা আলাদা কারাগার ছিল, এটাকে আয়নাগর বলা হয়। এটা ছিল না, এটা যদি আমরা বলি তাহলে আমি বলবো হাসিনার উপর এটা জুলুম করা হবে, কারণ হাসিনা এটা করেছে। এখন যারা এখন বলছে তারা আসলে সেগুলো দামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই যে অ্যাডভোকেট বলেছে, সে অ্যাডভোকেটের ওই জিয়াউল হাসানের আত্মীয় এজন্য বললো যে তাকে বাঁচানোর জন্য, কিন্তু আমরা মনে করি এই জিয়াউল হাসান আয়নাগরের সাথে ছিল, এবং আয়নাগরে আরও যারা ছিল, যারা আয়নাগরের মূল কারিগর যাদেরকে বলা হয়, তারা উপযুক্ত শাস্তি পাক, এটাই কিন্তু আমরা চাই, এটা জনগণের চাওয়া। আমরা জানি ইলিয়াস আলী গুম হয়েছে, তাকে পাওয়া যায়নি, তার লাশটাও পাওয়া যায়নি। এরকম আরও অনেক ইলিয়াস আলী রয়েছে যারা গুমের মাধ্যমে তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে, আজও পর্যন্ত তাদের কোনো ঠিকানা, লাশ পাওয়া যায়নি। তো এরা কোথায়? যদি এরা আয়নাগরেই না থাকতো, কোনো না কোনো জায়গায় তো আছে, আর ওটার নামই আয়নাগর, যেখানেই তাদেরকে হত্যা করা হয়েছে বা গুম করে রাখা হয়েছিল, ওটাকেই মানুষ আয়নাগর নাম দিয়েছে, বা মিডিয়া বা এবং তারাও গোপন হয়তো বা আয়নাগর ডাকতো, এই জন্য এটা করা হয়েছে। তো আয়নাগর নেই এই কথাটা যারা বলবে, আমি মনে করি তাদের বিচার হওয়া উচিত। আজকে হাইকোর্টের মতো জায়গায় দাঁড়িয়ে তাদের পক্ষে কথা বলছে, এটাও আমাদের দুঃখজনক এবং লজ্জাজনক।